হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 67 মেরিন ইন্স্যুরেন্স। এর আগের ভিডিওতে আমরা পড়েছি চ্যাপ্টার 9, আর আজকে আমরা পড়ব চ্যাপ্টার 10, দ্যাট ইজ মেরিন রিকভারিজ। তো মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা জানি যে কোনো কার্গো বা কোনো গুডস, যে গুডস ওনার সে কী করে, ওই গুডসটাকে একটা কেরিয়ারে উঠিয়ে দেয় তার ডেস্টিনেশন পোর্টে পৌঁছানোর জন্য। এবার যতক্ষণ সেই গুডসটা ইন ট্রানজিট থাকছে ততক্ষণ ওই গুডসটার কাস্টাডি থাকছে তার কেরিয়ারের কাছে বা তার বেইলির কাছে। তো ততক্ষণ কিন্তু এই কেরিয়ার বা বেইলি এরাই রেসপন্সিবল। কোনো রকম লস হলে সেই লসের থেকে এই কার্গোটাকে কার্গোটাকে বাঁচানোর জন্য, বা যদি কোনো লস হয় তার জন্য ওই ট্রান্সপোর্টেশনে যতক্ষণ ট্রান্সপোর্ট হচ্ছে, যতক্ষণ ট্রানজিট হচ্ছে, ততক্ষণ এই কেরিয়ার বা বেলি এরাই রেসপন্সিবল থাকছে। তো মেরিনের ক্ষেত্রে কি হয়, যখন কোনো ক্লেম হয় তখন সেই ক্লেমটা ইন্স্যুরেন্স কোম্পানি আগে ইনসিওর্ডকে পেমেন্ট করে দেয়। পেমেন্ট করে দেওয়ার পরে সে যে পার্টি এখানে লায়াবেল ছিল ওই লসের সময়, সেই পার্টির থেকে তার সাবরোগেশন ইন্স্যুরারের সাবরোগেশন রাইটটাকে ইউজ করে সেই লসটাকে রিকভারি করে। তো সেটাই আমরা এই চ্যাপ্টারে ডিটেলসে পড়ব। To succeed in recovering a claim from the carrier or other, it is necessary to show that the goods were in the care of the carrier or other bailey at the time the loss or damage occurred. মানে যখন কোনো একটা লস হচ্ছে সেই লসের সময় গুডসটার লায়াবিলিটি কার ছিল সেটা জানতে হবে, তবেই রিকভারি করা পসিবল। কারণ যার কাছে লায়াবিলিটি ছিল তার কাছেই যাবে রিকভারি করার জন্য। তো সুতরাং কার ওই সময় লায়াবিলিটি ছিল সেটা জানতে হবে। The goods were in sound condition with no package missing when received by the carrier or other bailey. এটাও কনফার্ম হতে হবে যে যখন কেরিয়ার ওই গুডসটাকে রিসিভ করেছিল শিপ ওনারের কাছ থেকে, এই কার্গো ওনারের কাছ থেকে, তখন কার্গোটা সাউন্ড কন্ডিশনে ছিল, সেখানে কোনো রকম কোনো ডিফেক্ট ছিল না। The carrier or other bailey failed to deliver the goods or delivered them in a damaged condition. তাহলে এটাও সেখানে ইনশিওর করতে হবে কি, যে ওই কেরিয়ার বা বেইলি সেই ওই গুডসটাকে ঠিকভাবে ডেলিভার করতে পারেনি, বা হয়তো গুডসটাকে ডেলিভার করতেই পারেনি, তবেই রিকভারি করা পসিবল হবে। নেক্সট আমরা দেখব, দ্য ইন্স্যুরার উইল রিকোয়ার proof of receipt and delivery of the goods by each party at each stage of transit in sound or damaged condition in order to establish as far as possible the stage at which the loss or damage occurred in order to pursue his subrogation rights of recovery. তাহলে ইন্স্যুরারকে সবসময় একটা প্রুফ দেখাতে হবে। কিসের প্রুফ? না, ওই লসের সময় কার লায়াবিলিটি ছিল এবং যে গুডসটা যার কাছ থেকে রিসিভ করছে তার কাছ থেকে সেই একটা রিসিট ইন্স্যুরারকে দেখাতে হবে, তবেই ইন্স্যুরার বুঝতে পারবে যে কখন কোন স্টেজে লসটা হয়েছে এবং সেই সময় কার লায়াবিলিটি ছিল। এরপর আমরা দেখব যে ইন্ডিয়ান ক্যারেজ অফ গুডস বাই সি অ্যাক্ট 1925, মানে যখন কোনো গুডস বাই সি ট্রান্সপোর্ট হচ্ছে তখন সেক্ষেত্রে কি কি রেসপন্সিবিলিটি বা লায়াবিলিটিস থাকছে। প্রথমে আমরা পড়ব কি, শিপ ওনার্স রেসপন্সিবিলিটি অ্যান্ড লায়াবিলিটিস। টু মেক দ্য শিপ সিওয়ার্দি ইন অল রেসপেক্টস, মানে শিপ ওনারের এটা লায়াবিলিটি যে শিপটার রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা সেটা দেখা, তার ক্লাসিফিকেশন আছে কিনা, শিপটা ওভার এজ নয়, শিপটা ম্যান ইকুইপড, মানে শিপটা মেন কথা হচ্ছে ওই জার্নিটাকে কমপ্লিট করার জন্য পারফেক্ট বা সুটেবল, এটা তার একটা লায়াবিলিটি শিপ ওনারের। নেক্সট হচ্ছে কেয়ারফুলি হ্যান্ডেল দ্য গুডস টু ইস্যু আ বিল অফ লেডিং আফটার রিসিট অফ গুডস। তাহলে শিপ ওনার কি করবে, একটা বিল অফ লেডিং শিপারকে বা যে সেলার মানে যে কার্গো ওনার তাকে দেবে। ঠিক আছে, সে কিন্তু শিপ ওনার কিন্তু কার্গোটাকে চেক করবে না, কারণ সেখানে কার্গোটাকে চেক করার কোনো প্রভিশন থাকে না, তাই জন্য শিপ ওনার কিন্তু কার্গোটাকে চেক করবে না। সে যে গুডসটাকে রিসিভ করেছে সেই রিসিট একটা কপি, যেটাকে বলা হচ্ছে বিল অফ লেডিং, সেটাই হচ্ছে প্রুফ। এটা ওই শিপ ওনার কি করবে, সেলারকে বা শিপারকে দেবে। ঠিক আছে,
নেক্সট আমরা দেখবো ডেঞ্জারাস কার্গো কি বলছে দেখো, ইফ দ্য ক্যারিয়ার অর মাস্টার ইজ নট অ্যাওয়ার about the cargo which is dangerous in nature may at any time be landed at any place or destroyed by the carrier, then the shipper shall be liable for all damages and expenses arising out of or resulting from such shipment. তাহলে ডেঞ্জারাস কার্গের ক্ষেত্রে কি হবে, যদি কোনো এবারে প্রথমে আমরা বুঝবো যে কেরিয়ার আর মাস্টার কাকে বলছে। দেখো কেরিয়ার আর মাস্টার হচ্ছে যে যে ওই জাহাজটার যে দায়িত্বে থাকছে, শিপ ওনার একটা আলাদা পার্টি, শিপার একটা আলাদা পার্টি, আবার এই কেরিয়ার আর মাস্টার একটা অন্য একটা পার্টি। কেরিয়ার আর শিপ ওনার কি করছে, ওই জাহাজটাকে সে এই মানে স্টেশন পোর্টে নিয়ে আসছে, ঠিক আছে। তো এই কেরিয়ার আর মাস্টার যদি দেখে যে ধরো একটা জার্নির মাঝখানে সে বুঝতে পারলো যে সেখানে যে কার্গোটা রয়েছে সেটা ডেঞ্জারাস নেচার অফ কার্গো, তখন কিন্তু সে ওই কার্গোটাকে যে কোনো রকম জায়গায় নিয়ে গিয়ে ওই জার্নির মাঝখানে যে কোনো রকম জায়গায় সেটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, এবং তার জন্য কিন্তু সে লায়াবেল থাকছে না। তার জন্য কে লায়াবেল হবে, তার জন্য লায়াবেল হবে দ্য শিপার। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখব নোটিস অফ লস অর ড্যামেজ। নোটিস অফ লস অর ড্যামেজ বি গিভেন ইন রাইটিং টু দ্য ক্যারিয়ার at the port of discharge or at the time of removal of goods into the custody of the person entitled to delivery within 3 days. তাহলে ধরো কার্গোটা যখন ডেস্টিনেশন পোর্টে পৌঁছলো, তখন পৌঁছানোর 3 দিনের মধ্যে যিনি বায়ার, মানে ওই কার্গোটা তখন সেই মুহূর্তে যে কার্গো ওনার, সেই কার্গো ওনার বা তার রিপ্রেজেন্টেটিভও হতে পারে, তাকে 3 দিনের মধ্যে ক্যারিয়ারকে একটা নোটিশ করতে হবে যদি সে কোনো রকম ড্যামেজড কার্গো রিসিভ করে। আর এখানে আরেকটা জিনিসও বলা হয়েছে, সেটা হচ্ছে যে যদি, আচ্ছা আমরা পড়ে নিই, such notice in writing need not be given if the state of the goods at the time of their receipt was the subject of joint survey or inspection. কখন কোনো রকম নোটিশ দেওয়ার প্রয়োজন নেই, যখন গুডসটা ওই পোর্ট অফ ডিসচার্জে সার্ভে হচ্ছে। কে কে সার্ভে করছে, জয়েন্ট সার্ভে, মানে কি তোমার যে ইনশিওর্ড তারও সার্ভেয়ার রয়েছে, ইনশিওরার তারও সার্ভেয়ার রয়েছে। যদি সার্ভেয়ার ওটাকে সার্ভে করেই নেয় তাহলে সেক্ষেত্রে আর আলাদা করে বায়ারকে বা কার্গো ওনারকে নোটিশ দিতে হবে না, আদারওয়াইজ বায়ারকে ক্যারিয়ারের কাছে 3 দিনের মধ্যে নোটিশ দিতে হবে। নেক্সট আমরা দেখব টাইম ফর লিগাল অ্যাকশন। দ্য ওশান ক্যারিয়ার ইজ ডিসচার্জ ফ্রম all liability in respect of loss or damage unless suit is brought within 1 year after delivery of goods or the date when the goods should have been delivered. তাহলে এই গুডসটা যখন ডেলিভার হওয়ার কথা ছিল বা যখন ওটা ড্যামেজ কন্ডিশনে ডেলিভারি হয়েছিল, সেই সময় থেকে 1 বছরের মধ্যে বায়ারকে কি করতে হবে বা কার্গো ওনারকে কি করতে হবে, একটা ক্যারিয়ারের এগেনস্টে একটা স্যুট ফাইল করতে হবে উইদিন 1 ইয়ার। এবং যখন কার্গো ওনার ইন্স্যুরারের কাছে যাবে ক্লেমটা নেওয়ার জন্য, তখন কিন্তু এই যে লিগ্যাল যে এই স্যুটের যে ডকুমেন্টসটা সেটা ইন্স্যুরারকে তাকে সাবমিট করতে হবে। কারণ ইন্স্যুরার কি করবে এরপরে কার্গো ওনারকে মানে যে লস যার লস হয়েছে তাকে ওই ক্লেমটা পে করে দেবে, করে দিয়ে ওই যে তোমার স্যুটের যে পেপারটা নিয়ে তখন সে তার রিকভারি রাইটসটাকে, সাবরোগেশন রাইটসটাকে কাজে লাগিয়ে ওই ক্যারিয়ারের থেকে লসটাকে রিকভার করবে। ঠিক আছে, এটাই হয় মেরিনের ক্ষেত্রে, এটাই হচ্ছে মেন কথা। তো প্রতিটা মোড অফ ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদেরকে নোটিস অফ লস অর ড্যামেজের যে পিরিয়ড সেটা মনে রাখতে হবে, আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে টাইম লিমিট ফর লিগাল অ্যাকশন। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো ক্যারেজ অফ গুডস বাই রেল। তাহলে এর আগেটা আমরা পড়লাম বাই সি, এখন আমরা পড়বো বাই রেল। দেয়ার ইজ 2 টাইপস অফ ফ্রেটস, 2 রকমের ফ্রেটস হয় রেলের ক্ষেত্রে। একটা হচ্ছে রেলওয়েজ রিস্ক রেট আর একটা হচ্ছে ওনার্স রিস্ক রেট। তাহলে রেলওয়েজ রিস্ক রেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে সমস্ত রিস্কই থাকছে হচ্ছে রেলওয়েজের, আর ওনার্স রিস্ক রেটের ক্ষেত্রে সমস্ত রিস্ক বিয়ার করছে ওনার। পার্টিকুলার কিছু রিস্ক মেনশন যেটা নেই সেটা ছাড়া বাকি সব রিস্কই বিয়ার করছে ওনার।
এই দুটো রেট হয় ক্যারেজ অফ গুডস বাই রেলের ক্ষেত্রে। এখানে দেখো কি বলছে, নোটিশ অফ ক্লেম ফর কম্পেনসেশন। Such notice is required to be preferred in writing within 6 months from the date of entrustment of goods for carriage by railways. মানে এখানে আমাদের বুঝতে হবে যে ডেট অফ এন্ট্রাস্টমেন্ট অফ গুডস ফর ক্যারেজ বাই রেলওয়েজ, এই ডেট অফ এন্ট্রাস্টমেন্টটা কবে হচ্ছে, যবে ওনার গুডসটা রেলের অথরিটির হাতে দিল, দিয়ে বললো যে এই গুডসটাকে আমাকে এখান থেকে আমি রেলকে দিলাম, আমাকে এটা ওই ডেস্টিনেশন পোর্টে পৌঁছে দিতে হবে। তো সেই যবে রেলওয়ের অথরিটির কাছে গুডসটাকে ওনার দিয়ে দিল, সেই ডেটটা হচ্ছে ডেট অফ এন্ট্রাস্টমেন্ট। এবারে যখন ডেলিভারি হওয়ার কথা তখন গুডসটা সে পেলো না, বা হয়তো ড্যামেজ কন্ডিশনে পেলো, তো তখন ওকে ওই ডেট অফ এন্ট্রাস্টমেন্টের 6 মাসের মধ্যে রেলওয়ের কাছে নোটিশ পাঠাতে হবে যে গুডসটা পৌঁছয়নি, কিংবা পৌঁছলেও ড্যামেজ কন্ডিশনে পৌঁছেছে। কে নোটিশ পাঠাবে? ওনার, গুডসের ওনার। কার কাছে নোটিশ পাঠাবে? রেলওয়ের কাছে। কারণ ওই সময় ক্যারিয়ার কে ছিল? রেলওয়েজ ছিল, তাই জন্য রেলওয়েজের লাইবিলিটি ছিল। নেক্সট আমরা একটা দেখবো যে টাইম লিমিট অন লিগাল অ্যাকশন। আ স্যুট ক্যান অনলি বি ফাইলড এগেনস্ট দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন আফটার দ্য ক্লেমেন্ট হ্যাজ রিসিভড a statutory notice of 2 months under Section 80 of Civil Procedure Code for final reply to the party by railway. তাহলে রেলওয়ে পার্টিকে 2 মাসের মধ্যে রিপ্লাই করবে, ঠিক আছে। Suit for non-delivery or delay in delivery can be filed within 3 years from the probable date when the goods ought to have been delivered for loss, damage, etc. The suit can be filed within 3 years from the date of such loss, damage, etc. তাহলে এবারে এই 2 মাসের মধ্যে যদি রেলওয়েজ তোমার পার্টিকে কোনো রকম রিপ্লাই না করে, তখন পার্টি লসের 3 বছরের মধ্যে, লস হওয়ার 3 বছরের মধ্যে রেলওয়েজের এগেনস্টে সুট ফাইল করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর কম্পেনসেশন is to be made to Railways Tribunal operating in the area of jurisdiction where the notice of claims was given to the Railways. তাহলে রেলওয়েজের এগেনস্টে ক্লেম করতে গেলে ক্লেমটা কোথায় করতে হবে? রেলওয়েজ ট্রাইব্যুনাল অপারেটিং এ ওকে ওনারকে কেসটা করতে হবে। এবং তখন এই যে ডকুমেন্টসটা, যে কেস করেছে, সেই কেস করার যে সাপোর্টিং ডকুমেন্টসটা, সেই সাপোর্টিং ডকুমেন্টসটা নিয়ে সে যাবে, মানে ওনার যাবে ইন্স্যুরারের কাছে। ইন্স্যুরার সেই ডকুমেন্টসটা ওনারের থেকে নিয়ে নেবে, দেখবে যে ওনার স্টিপুলেটেড টাইমের মধ্যে ক্লেমটা করেছিল কিনা। যদি করে থাকে তাহলে ওনারকে, মানে ইনস্যুরডকে ক্লেমটা পে করে দেবে। করে দিয়ে ওই যে পেপারটা, সাপোর্টিং ডকুমেন্টসটা, সেই ডকুমেন্টসটা ইনস্যুরের থেকে নিয়ে কেসটা তখন নিজে পার্সু করবে অ্যাজ সাবরোগেশন রাইট এই রেলওয়েজের এগেনস্টে। প্রতিটা ক্ষেত্রেই একই ব্যাপার, শুধু এই টাইম লিমিটটা চেঞ্জ হচ্ছে। নেক্সট আমরা দেখবো কি ক্যারেজ অফ গুডস বাই রোড। যখন বাই রোড কোনো গুডস ক্যারি হচ্ছে তখন কি হবে? মানে ধরো আমি কার্গো ওনার, হ্যাঁ, আমি আমার গুডসটাকে এখান থেকে, ধরো কলকাতা থেকে আমি আমার গুডসটাকে দিল্লি পাঠাবো, তো আমি সেটাকে একটা কোনো লরিতে তুলে দিলাম। তো এবার লরি হচ্ছে ক্যারিয়ার, তো ওই গুডসটা কলকাতা থেকে দিল্লি অবধি যাওয়া, দিল্লি পর্যন্ত যাওয়া অবধি গুডসটার লাইবিলিটি ছিল হচ্ছে ওই ক্যারিয়ারের, মানে লরির, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো কি এক্ষেত্রে নোটিস অফ লস কি বলছে। নোটিস অফ লস অর ড্যামেজ মাস্ট বি গিভেন টু দ্য ক্যারিয়ার উইদিন 6 months from the date of knowledge of loss under Carriage by Road Act 2007 within 180 days of booking of the consignment. মানে আমি যখন যেদিনকে কনসাইনমেন্টটা বুকিং করলাম, মানে আমি যেদিনকে আমার গুডসটা পাঠানোর জন্য লরিটাকে বুকিং করলাম, সেদিন থেকে 180 ডেজের মধ্যে আমাকে নোটিশ পাঠাতে হবে যদি কোনো ড্যামেজ কার্গো আমি পাই বা কার্গোটা নন ডেলিভারি হয় সেক্ষেত্রে। আর একটা কি বলছে, টাইম লিমিট অফ লিগাল অ্যাকশন। এখানে কি বলছে, ইফ দ্য ক্লেম ইজ নট সেটেলড বাই দ্য রোড ক্যারিয়ার সুট মাস্ট বি ফাইলড উইদিন 3 years ফ্রম দ্য নলেজ অফ লস। তাহলে আমি প্রথমে কার্গো ওনার কি করবে, 180 দিনের মধ্যে ড্যামেজড কার্গো পাওয়ার বা নন ডেলিভারি হওয়ার 180 দিনের মধ্যে ক্যারিয়ারকে নোটিশ দেবে যে আমি কার্গোটা ড্যামেজড অবস্থায় পেয়েছি বা কার্গোটা আমার কাছে ডেলিভারি হয়নি। এবারে তখন ক্যারিয়ার যদি তাকে কোনো রকম রিপ্লাই না করে বা তার এটার কোনো এই ইস্যুটার কোনো সলিউশন না করে,
তখন কিন্তু কার্গো ওনার তার এগেনস্টে সুট ফাইল করবে। সেটা কতদিনের মধ্যে করবে? সেটা উইদিন 3 years ফ্রম দ্য নলেজ অফ লস। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো কি ক্যারেজ অফ গুডস বাই এয়ার। যখন বাই এয়ার কোনো ট্রান্সপোর্ট হচ্ছে তখন কি হবে? দেখো নোটিস অফ লস কি বলছে, such notice should be given within 14 days from the receipt of goods in case of damage to cargo and 7 days from the receipt of baggage in case of damage to passengers luggage। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দুটো রয়েছে, একটা হচ্ছে যদি গুডস এর ক্ষেত্রে হয় তাহলে 14 দিনের মধ্যে নোটিশ দিতে হবে, আর যদি প্যাসেঞ্জার ব্যাগেজ হয় তাহলে 7 days এর মধ্যে নোটিশ দিতে হবে। ইন কেস অফ ডিলে আইদার টু গুডস অর লাগেজ দ্য টাইম লিমিট ইজ 21 days ফ্রম দ্য ডেট ওয়েন দ্য কনসাইনমেন্ট ওয়াজ এক্সপেক্টেড টু বি ডেলিভার্ড। যদি ডিলে হয় তখন সেক্ষেত্রে সেটা গুডসের জন্য হোক বা প্যাসেঞ্জার লাগেজের জন্য হোক ম্যাক্সিমাম 21 days এর মধ্যে তোমার রেল এয়ারপোর্ট অথরিটিকে নোটিস করতে হবে। ঠিক আছে, টাইম লিমিট ফর লিগাল অ্যাকশন বলছে টাইম লিমিট ফর লিগাল অ্যাকশন ইজ 2 years রেকন ফ্রম দ্য ডেট অফ বুকিং অফ কার্গো অর লাগেজ। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন। মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন কখন হচ্ছে? যখন একটা কোনো ট্রান্সপোর্টের মধ্যে অনেকগুলো মোড অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে, তখন সেক্ষেত্রে সেটাকে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন বলা হচ্ছে। বেসিক্যালি এই মাল্টিমোডাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হয়, যখন ওনারের থেকে গুডসটা নিয়ে নেওয়া হয়, মানে ওনার যখন যে মুহূর্তে গুডসটা ট্রান্সপোর্ট অথরিটির হাতে দেয় তখন থেকে লাইবিলিটিটা মাল্টিমোডাল অপারেটর ট্রান্সপোর্টারের শুরু হয়, এবং সেটা যতক্ষণ অবধি ডেলিভারি পয়েন্টে ডেস্টিনেশন পোর্টে ডেলিভারি না হচ্ছে ততক্ষণ অবধি সেই লাইবিলিটিটা থাকছে কার? কেরিয়ারের। যখন যে কেরিয়ারের কাছে জিনিসটা থাকছে তখন সেই কেরিয়ারের লাইবিলিটি হচ্ছে। তো নোটিস অফ লস অর ড্যামেজ টু দ্য গুডস কি বলছে, সাচ নোটিস শুড বি গিভেন উইদিন 6 days ফ্রম দ্য ডেট অফ ডেলিভারি। ওকে, তাহলে এই ক্ষেত্রে ওনারকে কার্গো ওনারকে 6 দিনের মধ্যে তোমার কেরিয়ারকে নোটিস দিতে হবে। আর যদি সেই নোটিশটা পাওয়ার পরে কোনো তোমার কেরিয়ার কোনো রকম রিপ্লাই না করে তখন সেক্ষেত্রে উইদিন 9 months অফ দ্য ডেট অফ ডেলিভারি দ্য ওনার উইল সুট ফাইল এগেনস্ট দ্য কেরিয়ার। নেক্সট আমরা পড়বো লায়াবিলিটি অফ মেজর পোর্ট ট্রাস্ট, মানে যখন কোনো কার্গো পোর্ট এর আন্ডারে রয়েছে, পোর্টের লায়াবিলিটিতে রয়েছে, তখন সেক্ষেত্রে টাইম লিমিটগুলো আমরা জেনে নেবো। নোটিস অফ লস অর ড্যামেজ টু দ্য গুডস কি বলছে, এক্ষেত্রে নোটিস দিতে হবে উইদিন 7 days ফ্রম দ্য ডেট অফ টেকিং চার্জ। ঠিক আছে, আর টাইম লিমিট ফর লিগাল অ্যাকশনের টাইম লিমিট কি? A suit must be filed against the port trust within 7 months। ঠিক আছে, তাহলে আজকে এতটাই আমরা পড়লাম। এই চ্যাপ্টারটা হচ্ছে মেরিন রিকভারিজ, মানে রিকভারিজের জন্য কি করতে হবে ইনশিওরডকে সেটাই এখানে বলা রয়েছে। মানে রিকভারিটা করবে হচ্ছে বেসিক্যালি ইনশিওরার। ঠিক আছে, তার সাবরোগেশন রাইটকে কাজে লাগিয়ে, তার জন্য ইনশিওরের যেটা কর্তব্য সেটাই বলা রয়েছে এই চ্যাপ্টারে। তাহলে আজকে এতটাই আমরা পড়লাম চ্যাপ্টার 10। তোমাদের যদি এই ভিডিওটাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।